আজকে আমরা পড়ব রেসপিরেটরি সিস্টেম সম্বন্ধে। দেখো, ফার্স্টে রেসপিরেশন কি সেটা আগে জেনে নেব। রেসপিরেশন ইজ দ্য প্রসেস অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ বিটুইন অ্যান অর্গানিজম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। তাহলে রেসপিরেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে অর্গানিজম এবং এনভায়রনমেন্টের মধ্যে। দ্য প্রসেস অফ ফিজিওলজিক্যাল রেসপিরেশন ইনক্লুডস টু মেজর টাইপ, এক্সটার্নাল রেসপিরেশন অ্যান্ড ইন্টারনাল রেসপিরেশন। তাহলে ফিজিওলজিক্যাল রেসপিরেশনের যে প্রসেস সেটা হচ্ছে যে দুটো পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এবারে কোনটাকে কি বলে সেটা আমরা দেখে নেব। এক্সটার্নাল রেসপিরেশন অলসো নোন অ্যাজ ব্রিদিং involves both bringing air into the lungs, inhalation, and releasing air to the atmosphere, exhalation. তাহলে এক্সটার্নাল রেসপিরেশনকে ব্রিদিংও বলা হয়। এটাতে কি হয় না, লাংসের মধ্যে এয়ার ঢুকে যায় এবং এই জিনিসটাকে বলা হয় ইনহেলেশন। আর লাংস থেকে যখন এয়ার রিলিজ হয় অ্যাটমসফিয়ারের মধ্যে সেটাকে বলা হয় এক্সহেলেশন। এই ইনহেলেশন এবং এক্সহেলেশন এই দুটো একসাথেই কিন্তু এক্সটার্নাল রেসপিরেশনের মধ্যে থাকে। The exchange of gases between the body and the environment is taking place in the lungs. It is termed as external respiration. তাহলে আমাদের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে বডি এবং এনভায়রনমেন্টের মধ্যে, এটা বডির এক্স্যাক্ট কোন জায়গাটায় ঘটে সেটা হচ্ছে লাংসের মধ্যে হয় এবং এইটাকেই বলা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। এই এক্সটার্নাল রেসপিরেশন, দ্য এক্সটার্নাল রেসপিরেশন কনস্টিটিউট প্রসেসেস অফ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। তাহলে এই এক্সটার্নাল রেসপিরেশনের মধ্যে দু ধরনের প্রসেস আছে, সেটা হচ্ছে ইন্সপিরেশন আর এক্সপিরেশন। ইন্সপিরেশন হচ্ছে যখন আমরা বাইরে থেকে এয়ারটাকে লাংসের ভেতর নিয়ে নিচ্ছি সেটাকে বলা হচ্ছে ইন্সপিরেশন, আর এই যে লাংস থেকে এয়ারকে রিলিজ করে দিচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে এটাকে বলা হচ্ছে এক্সপিরেশন। এই ইন্সপিরেশন এবং এক্সপিরেশন এই দুটো পার্ট নিয়েই কিন্তু এক্সটার্নাল রেসপিরেশন হয়। Inspiration is an active muscular contraction while expiration is merely a passive act of the relaxation of the respiratory muscle. তাহলে ইন্সপিরেশনে কি হচ্ছে, মাস্কুলার কন্ট্রাকশন হচ্ছে অ্যাক্টিভভাবে এবং যার জন্য ভেতরের যে স্পেসটা সেটা বেড়ে যাচ্ছে, বাইরে থেকে এনভায়রনমেন্ট থেকে এয়ার ভেতরে প্রবেশ করছে, লাংসের ভেতরে প্রবেশ করছে। কিন্তু এক্সপিরেশনের সময় কি হচ্ছে, সেরকম অ্যাক্টিভভাবে কিছু হচ্ছে না। এটা হচ্ছে যেহেতু রেসপিরেটরি মাসেলগুলো রিল্যাক্স করে যাচ্ছে সেহেতু ভেতরের জায়গা কমে যাচ্ছে এবং ভেতরের প্রেশারও বেড়ে যাচ্ছে। তার জন্য বাইরের এনভায়রনমেন্টের প্রেশার যেহেতু ভেতরের প্রেশারের থেকে কম থাকছে, তাই ভেতর থেকে এয়ার এনভায়রনমেন্টের মধ্যে চলে আসছে এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে এক্সপিরেশন। সেজন্য বলা হচ্ছে যে ইন্সপিরেশন হচ্ছে একটা অ্যাক্টিভ মাস্কুলার কন্ট্রাকশনের মতো একটা প্রসেস, কিন্তু এক্সপিরেশনে কিন্তু সেরকম কিছু অ্যাক্টিভলি ঘটে না। এটা হচ্ছে মাসেল রিল্যাক্সেশন হয়, রেসপিরেটরি মাসেল রিল্যাক্সেশন হলে প্যাসিভভাবেই কিন্তু এক্সপিরেশনটা হয়। Internal respiration. Oxygen and carbon dioxide are exchanged between the cell and blood vessels during internal respiration. তাহলে ইন্টারনাল রেসপিরেশনের ক্ষেত্রে কি ঘটছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে কার কার মধ্যে না, সেল এবং ব্লাড ভেসেলের মধ্যে। The respiratory system is a biological system consisting of specific organs and structure used for gas exchange in human. Gas exchange in the lungs occurs in millions of small air sacs. These are called alveoli. তাহলে রেসপিরেটরি সিস্টেম হচ্ছে একটা বায়োলজিক্যাল সিস্টেম যেখানে কতগুলো স্পেসিফিক অর্গান এবং স্ট্রাকচার নিয়ে এই বায়োলজিক্যাল সিস্টেমটা গঠিত হচ্ছে, মানে এই রেসপিরেটরি সিস্টেমটা গঠিত হচ্ছে, যেটার কাজ কি হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ করা। এবং এই যে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে সেটা কোন জায়গায় হচ্ছে, লাংসের মধ্যে হচ্ছে। লাংসের কোন জায়গায় হচ্ছে, লাংসের মধ্যে মানে অনেক ছোট ছোট এয়ার স্যাক্স রয়েছে যেগুলো হেল্প করছে এই গ্যাসিয়াস এক্সচেঞ্জে। এই যে ছোট ছোট এয়ার স্যাক এদেরকে বলা হয় অ্যালভিওলাই। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জেনে রাখতে হবে যে রেসপিরেটরি সিস্টেমকে আর কি কি বলা হয়ে থাকে। রেসপিরেটরি সিস্টেমকে রেসপিরেটরি অ্যাপারেটাস,
ভেন্টিলেটরি সিস্টেম এই সমস্ত বলা হয়ে থাকে। দ্য মাইক্রোস্কোপিক এয়ার স্যাক হ্যাভ আ ভেরি রিচ ব্লাড সাপ্লাই। তাহলে মাইক্রোস্কোপিক এই এয়ার স্যাকগুলোতে কিন্তু অনেক মানে ব্লাড সাপ্লাইটা খুব হাই হয়, মানে অনেক বেশি করে হয়। Thus bringing the air into close contact with the blood. তাহলে কি হতে পারছে যে ব্লাডের একদম ক্লোজ কন্ট্যাক্টে কিন্তু এয়ার আসতে পারছে। যেহেতু মাইক্রোস্কোপিক এয়ার স্যাকগুলোর চারদিকে ব্লাড ভেসেল রয়েছে এবং প্রচুর পরিমাণে সেখানে ব্লাড সাপ্লাই রয়েছে, সেহেতু এয়ার খুব ক্লোজ কন্ট্যাক্টে আসতে পারে ব্লাডের। These air sacs communicate with the external environment via a system of airway or hollow tubes, of which the largest is the trachea, which branches in the middle of the chest into the two main bronchi. তাহলে কি বলছে যে এই এয়ার স্যাকগুলো কমিউনিকেট করে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কিছু হলো টিউব দিয়ে বা একটা সিস্টেম অফ এয়ারওয়েজ, মানে একটা কোনো টিউবের মতো জিনিস যার মধ্যে দিয়ে এয়ারটা পাস করছে। তার মধ্যে সবথেকে বড় যে টিউব সেটাকে বলা হচ্ছে ট্রাকিয়া, আমরা এর পরে পরে ছবিতে দেখে নেব। আর এই ট্রাকিয়া যখন আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কাই। These enters the lungs where they branch into progressively narrower secondary and tertiary bronchi that branch into numerous small tubes, the bronchioles. তাহলে কি বলছে এই ব্রঙ্কাই যে দুটো মেন ব্রঙ্কাই, এই দুটো ব্রঙ্কাই ঢুকে যাচ্ছে লাংসের মধ্যে এবং সেখানে তারা আরও অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে এবং যখন শাখা প্রশাখায় বিভক্ত হচ্ছে তখন কিন্তু তারা ব্রঙ্কায়ে তার যে যেরকম ছিল তার থেকে অনেক সরু হয়ে যাচ্ছে এবং সেগুলো কী কী নাম নিচ্ছে, সেকেন্ডারি ব্রঙ্কাই, তারপরে যখন আরও শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে সেগুলোর নাম হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কাই। এরকমভাবে ছোট ছোট টিউব তৈরি হতে থাকে এবং বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হতে থাকে। এই যে সব থেকে যে ছোট টিউব এটাকে বলা হচ্ছে ব্রঙ্কিওলস। It is the bronchioles that generally open into the microscopic alveoli. তাহলে এই যে ব্রঙ্কিওল সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি ওই অ্যালভিওলাইয়ের মধ্যে ওপেন হয়। মাইক্রোস্কোপিক অ্যালভিওলাই কেন বলেছে? কারণ অ্যালভিওলাইকে আমরা নিজে খালি চোখে এরকম দেখতে পাবো না, এগুলোকে আমাদের দেখার জন্য মাইক্রোস্কোপের তলায় দেখতে হয়, সেই জন্য মানে একদম সূক্ষ্ম কণা, সেই জন্য হচ্ছে গিয়ে এগুলোকে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যালভিওলাই। Air has to be pumped from the environment into the alveoli by the process of breathing, which involves the muscle of respiration. তাহলে এয়ার কোথায় পাম্পড হচ্ছে? ফ্রম দ্য এনভায়রনমেন্ট। তাহলে এনভায়রনমেন্ট থেকে পাম্প হচ্ছে অ্যালভিওলাইয়ের মধ্যে। এই প্রসেসটাকে, এবং শুধু যে এনভায়রনমেন্ট থেকে ভেতরে আসছে তাই নয়, ভেতর থেকেও আবার বাইরে রিলিজ হচ্ছে, পুরো প্রসেসটাকে ব্রিদিং বলা হচ্ছে। এই যে ব্রিদিং, এখানে হেল্প করছে কারা? মাসলস অফ রেসপিরেশন। মাসলস অফ রেসপিরেশন কী কী? সেগুলো হচ্ছে ডায়াফ্রাম, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল। দেখো ছবি দেখলেই বুঝতে পারবে, এখানে ছবিতে খুব সুন্দর করে দেখানো রয়েছে যে ইন্সপিরেশনের সময়তে দেখো ডায়াফ্রামটা নিচের দিকে নেমে আসছে, মানে কন্ট্রাক্ট করছে। অ্যাকচুয়ালি এটা ডোম শেপের হয়, এটা যখন কন্ট্রাক্ট করে তখন নিচের দিকে নেমে আসে এবং তখন কি হয়, ভেতরের জায়গাটা বেড়ে যায়। ছবিতে যে দেখানো রয়েছে দেখো ভালো করে। এরপরে কি বলছে? স্ট্রাকচার অফ রেসপিরেটরি সিস্টেম। The respiratory system is responsible for taking in oxygen and giving off carbon-di-oxide. তাহলে রেসপিরেটরি সিস্টেমে কি কাজটা হচ্ছে? অক্সিজেন বডি নিয়ে নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। ইট ইজ ডিভাইডেড ইন্টু দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এবং যদি এই রেসপিরেটরি সিস্টেমের স্ট্রাকচার পড়তে চাই তাহলে প্রথমে এটাকে যে দুটি ভাগে ভাগ করতে হবে সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। The upper respiratory tract
তার মধ্যে কী কী রয়েছে? নোজ অর নস্ট্রিল, ন্যাসোফ্যারিংস, এখানে অ্যাকচুয়ালি ফ্যারিংসের পুরোটাই পড়ে, কিন্তু যেহেতু ফার্স্ট ন্যাসোফ্যারিংস পড়ছে সেহেতু ন্যাসোফ্যারিংস লেখা রয়েছে, কিন্তু তোমরা ফ্যারিংস লিখবে এবং ফ্যারিংসের টোটাল পরপর 3টে ভাগ লিখবে। ফার্স্টে ন্যাসোফ্যারিংস, তারপর ওরোফ্যারিংস, তারপরে ল্যারিঙ্গোফ্যারিংস। এখানে দেখো আলাদাভাবে ল্যারিংস লিখেছে। অ্যান্ড নিউমেরাস সাইনাস ক্যাভিটিস ইন দ্য হেড, মানে হেডের যে সাইনাস ক্যাভিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যেই পড়ে। The lower respiratory tract, the trachea, the bronchi and the lungs, which contain bronchial tube, bronchioles and alveoli or air sac. তাহলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কি কি রয়েছে? ট্রাকিয়া রয়েছে, ব্রঙ্কাই রয়েছে, লাংস রয়েছে, যেগুলো কি করছে? ব্রঙ্কিয়াল, আলটিমেট হচ্ছে ব্রঙ্কিয়াল টিউব তৈরি করছে, ব্রঙ্কিওলস তৈরি করছে এবং একদম শেষে অ্যালভিওলাই বা এয়ার স্যাকে গিয়ে শেষ হচ্ছে। Principal organs. The two lungs, which are the principal organs of the respiratory system, are situated in thoracic cage. তাহলে মেন যে রেসপিরেটরি সিস্টেমের প্রিন্সিপাল অর্গান সেটা কি? সেটা হচ্ছে টু লাংস, যার which are the principal organs of the respiratory system are situated in thoracic cage. মানে কি বলছে যে এই লাংস কোন জায়গায় থাকছে? না থোরাসিক কেজের মধ্যে থাকছে। দেখো এখানে ভালো করে তোমরা বডি ক্যাভিটিগুলো দেখতে পাবে। এখানে যে থোরাসিক ক্যাভিটি, এই থোরাসিক ক্যাভিটির মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি লাংস থাকে। তাহলে লোকেশন অফ লাংস কি? দ্য পেয়ার্ড লাংস লাই উইদিন দ্য লার্জ ক্যাভিটি অফ দ্য চেস্ট, দ্য থোরাসিক ক্যাভিটি। তাহলে লাংসের লোকেশন কোন জায়গায়? যে এই পেয়ার্ড লাংস মানে দুটো যে লাংস, এরা কোন জায়গায় থাকছে? চেস্টের মধ্যে যে লার্জ ক্যাভিটি রয়েছে তার মধ্যে থাকছে, তার নাম হলো থোরাসিক ক্যাভিটি। Color of lungs. The lungs are pinkish color and are spongy in appearance. তাহলে এর কালার কীরকম? পিঙ্কিশ কালারের হয়, গোলাপি রঙের হয় এবং এটা অ্যাপিয়ারেন্সটা মানে চোখে দেখে স্পঞ্জি লাগে, স্পঞ্জের মতো দেখতে হয়। Lobes of lungs. The right lungs has 3 lobes. রাইট লাংয়ের 3টে লোব রয়েছে। কি কি? সুপিরিয়র অর আপার, মিডিল অ্যান্ড ইনফিরিয়র অর লোয়ার। আর লেফট লাংয়ের 2টো লোব রয়েছে, সুপিরিয়র অর আপার অ্যান্ড ইনফিরিয়র অর লোয়ার। Covering of the lungs. Each lung is enclosed by 2 layers of membrane called the pleural membrane. তাহলে লাংসের যে কভারিং সেটাতে কি বলছে? যে প্রত্যেকটা লাংসের কিন্তু যেটা দিয়ে কভার করা রয়েছে সেটাকে বলা হচ্ছে প্লুরাল মেমব্রেন। এবং এই প্লুরাল মেমব্রেনের আবার 2টো লেয়ার থাকে। আউটার লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার, প্যারাইটাল প্লুরা, এবং এটা অ্যাটাচ থাকে চেস্ট ওয়ালের সাথে। আর ইনার লেয়ার যেটা, সেটাকে বলা হচ্ছে ভিসেরাল প্লুরা, যেটা কভার থাকছে পুরো লাংসটাকে এবং তার সাথে সাথে ব্লাড ভেসেল, নার্ভ, ব্রঙ্কাই, এই সমস্তগুলোরকে একসাথে কভার করে রাখছে। দেখো ছবিতে খুব ভালো করে দেখতে পাবে কোনটাকে প্যারাইটাল প্লুরা বলা হচ্ছে, কোনটাকে ভিসেরাল প্লুরা বলা হচ্ছে। Lungs are inert organs, that is, they don't work by themselves but function with the help of the muscular wall, muscles of respiration, the diaphragm and internal and external intercostal muscles. The floor of the thoracic cavity is formed by a dome-like muscular structure called diaphragm. তাহলে কি বলছে? লাংস হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা নিজে নিজে কিন্তু কাজ করতে পারে না। সেটা তখনই কাজ করবে যখন মাসল অফ রেসপিরেশন তাকে হেল্প করবে। এবার মাসল অফ রেসপিরেশনের মধ্যে কী কী পড়ছে? সেটা হচ্ছে ডায়াফ্রাম আর ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস। এগুলো যখন তাকে হেল্প করছে তখন কিন্তু এই লাংস কাজ করতে পারছে। সে নিজে নিজে কিন্তু একা একাই কাজ করতে পারে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে থোরাসিক ক্যাভিটির যে ফ্লোর, সেখানে কিন্তু থাকছে ডোম শেপের মাস্কুলার যে স্ট্রাকচার, যার নাম হলো ডায়াফ্রাম। The upper respiratory tract.
nostril. A nostril is a two orifices of the nose. তাহলে নোজে যে দুটো অরিফিস সেটাকে নস্ট্রিল বলা হচ্ছে। দে এনাবল দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ এয়ার অ্যান্ড আদার গ্যাসেস থ্রু দ্য ন্যাজাল ক্যাভিটি। তাহলে তারা কি হচ্ছে, বিভিন্ন ধরনের যে গ্যাস সেটা ন্যাজাল ক্যাভিটির মধ্যে ভেতরে ঢোকাচ্ছে এবং বার করছে। দ্য নস্ট্রিল আর সেপারেটেড বাই আ সেপ্টাম। তাহলে নস্ট্রিল কি করে, দুটো নস্ট্রিল কী দিয়ে সেপারেট থাকছে, সেপ্টাম দিয়ে। দ্য সেপ্টাম ক্যান সামটাইমস বি ডেভিয়েটেড। এই সেপ্টাম কখনো কখনো ডেভিয়েটেড হতে পারে, মানে সরে যেতে পারে কোনো একদিকে, causing one nostril to appear larger than the other. এবং যদি মাঝখানে সেপ্টামটা কোনো একটা দিকে সরে যায় তাহলে কি হবে, একদিকের যে নস্ট্রিলটা সেটা অন্যটার থেকে বড় লাগবে। Naso-pharynx. The pharynx is a tube approximately 12 cm in length. তাহলে pharynx হচ্ছে এমন একটা টিউব যেটা 12 cm লেন্থ, যেটার একটা কমন ওপেনিং আছে, একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে, একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে। It connects the oral cavity to the esophagus food tube and the nasal cavity to the larynx and windpipe. তাহলে এটা কানেক্ট করছে ওরাল ক্যাভিটিকে ইসোফেগাসের সাথে, যেটাকে খাদ্যনালী বলা হয়, আর ন্যাজাল ক্যাভিটিটাকে কার সাথে কানেক্ট করছে, ল্যারিংস বা উইন্ড পাইপের সাথে, মানে ট্রাকিয়ার সাথে। তাহলে যার মাধ্যমে খুব সহজেই হচ্ছে এয়ারটা লাংসের ভেতর যেতে পারে। Epiglottis. The opening into the larynx is oval in shape and guarded by a leaf-like epiglottis. তাহলে ল্যারিংসের যে ওপেনিংটা সেটা হচ্ছে ওভাল শেপের হয়ে থাকে, ছবিটা দেখলে ভালো করে বুঝতে পারবে, এবং সেটা একটা লিফ লাইক স্ট্রাকচার, পাতার মতো একটা স্ট্রাকচার দিয়ে ঢাকা থাকে, যেটাকে বলা হচ্ছে এপিগ্লটিস। এই এপিগ্লটিসটা কি হয়, the epiglottis folds down over the opening like a trap door while food or liquid is being swallowed, and it prevents the entry of foreign substances into the respiratory passageways. এই এপিগ্লটিস কি করছে, যখন আমরা খাবার খাচ্ছি তখন একটা ট্র্যাপ ডোরের মতো কাজ করছে, এবং যার জন্য খাবারটা কিন্তু ট্রাকিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে না, সেটা ইসোফেগাসের মধ্যেই যাচ্ছে, এবং এটা কি করে, কোনো ফরেন সাবস্টেন্সেস যেন ওই রেসপিরেটরি প্যাসেজের মধ্যে ঢুকে না যায় সেটা থেকে রক্ষা করে। The closure of the epiglottis when we swallow is a reflex action and can be interfered with if one attempts to talk and swallow at the same time. তাহলে কি বলছে, যে এপিগ্লটিস যখন বন্ধ থাকে তখনই অ্যাকচুয়ালি আমাদের খাবারের যে খাওয়া কিংবা গেলা এই কাজটা করতে হয়। নইলে কি হয়, খাবার হচ্ছে, যদি খাবার খাওয়ার সময় আমরা যদি কথা বলি কিংবা অন্যমনস্ক থাকি এবং কথা বলতে বলতে গিলতে যায়, তখন একসাথে যদি এই দুটো জিনিস করতে যায় তাহলে কি হয়, সেই সময়তে কিন্তু এপিগ্লটিস এরকম ভালোভাবে কাজ করতে পারে না, যে এপিগ্লটিস বন্ধ থাকবে, আমরা খাবারটা গিলে নেব, সেটা হচ্ছে ইসোফেগাসের মধ্যে চলে যাবে, এই জিনিসটা ঠিকমতো করে করতে পারে না, এবং তখন কি হয়, রিফ্লেক্স অ্যাকশন কাজ করে। If this happens, one may choke to death in the absence of immediate assistance. তাহলে যদি এরকম ধরনের ঘটনা ঘটে তাহলে সাধারণত দেখা যায় যে ওই এপিগ্লটিস যদি ঠিক টাইমে বন্ধ না হয় খাবার গেলার সময়তে, তাহলে কিন্তু চোকড হতে পারে এবং সেটা থেকে ডেথ পর্যন্ত হতে পারে। ফ্রম দ্য ফ্যারিংস এয়ার পাসেস থ্রু দ্য ট্রাকিয়া which is 12 cm long and 1.5 cm in diameter. তাহলে ফ্যারিংস থেকে এই যে এয়ার পাস করছে ট্রাকিয়ার মধ্যে দিয়ে, এটা কতটা লম্বা না 12 সেন্টিমিটার লম্বা এবং 1.5 সেন্টিমিটার তার ডায়ামিটারটা। এরপরে দেখো, তারপরেই চলে আসছে ল্যারিংস। এই ল্যারিংসটাকে আরেকটা কি বলা হচ্ছে, ভয়েস বক্স বলা হচ্ছে। কোন জায়গায় থাকছে, ল্যারিংস অর ভয়েস বক্স ইজ অ্যাট দ্য টপ অফ দ্য ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়ার একদম ওপরের অংশতে থাকছে। ইট ইজ দ্য ভোকাল কর্ড ইনসাইড দ্য বক্স। তাহলে এই ভয়েস বক্সটাকে বলা, এখানে কি বলছে যে ভোকাল কর্ড, এটাকে বক্সের মধ্যে ভোকাল কর্ড থাকছে, which by its coming together and going away from one another produces different sound. তাহলে এই ভোকাল কর্ডগুলোর কাছে আসা এবং দূরে যাওয়া এটার ওপর ডিপেন্ড করছে যে কী ধরনের আওয়াজ বেরোবে, সেটাই কিন্তু
এই যে কামিং টুগেদার অ্যান্ড গোয়িং অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার, মানে কাছে এসে এবং একে অন্যের থেকে দূরে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি করে। দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, তার মধ্যে কি কি পড়ছে? ট্রাকিয়া, মেন স্টেম ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলাস। দেখো ছবিতে দেখতে পাবে পরপর, ট্রাকিয়া, মেন স্টেম ব্রঙ্কাস, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে যে ব্রঙ্কাইগুলোতে, যেটাকে প্রাইমারি ব্রঙ্কাইও বলা হয়। তারপরে দেখো লোবার ব্রঙ্কাস, তারপরে সেগমেন্টাল ব্রঙ্কাস, তারপরে ব্রঙ্কিওলস, তারপরে অ্যালভিওলার ডাক্ট, তারপর অ্যালভিওলাস। Trachea. The trachea consists of a large number of C-shaped cartilage ring. তাহলে ট্রাকিয়ার কি দিয়ে তৈরি হচ্ছে? সি শেপের কার্টিলেজ রিং দিয়ে তৈরি হচ্ছে, যেগুলো বেশ কতগুলো তার মানে অনেকগুলো থাকে, একটা থাকে না, বেশ কতগুলো থাকে। দ্য ট্রাকিয়া ব্রাঞ্চেস at its lower end into the right and left bronchi, which enter the lungs. Within the lungs, these passageways repeatedly divide, forming microscopic tube called bronchioles. তাহলে এই ট্রাকিয়া কি করছে? নিচের দিকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই, এবং তারপরে লাংসের মধ্যে প্রবেশ করছে, এবং লাংসের মধ্যে কি করছে? এগুলো রিপিটেডলি আরও বিভিন্ন শাখা পোশাকায় বিভক্ত হয়ে যাচ্ছে, এবং একদম ছোট ছোট যে মাইক্রোস্কোপিক টিউব সেগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওলস। Each bronchioles end with several clusters of microscopic elastic air sacs called alveoli, which are the functional unit of the lungs. This resembles branch of grapes. grapes. তো কি বলছে যে এই প্রত্যেকটা ব্রঙ্কিওলস এন্ড হয়েছে কোন জায়গায়? মাইক্রোস্কোপিক ইলাস্টিক এয়ার স্যাক, মানে এয়ার স্যাকগুলো যেগুলো ইলাস্টিক, মানে ছোট হতে পারে, বড় হতে পারে এরকম, এবং মাইক্রোস্কোপিক মানে খুবই ছোট ছোট। সেভারাল ক্লাস্টার মানে অনেকগুলো থাকে, মানে নাম্বারে অনেকগুলো থাকে, এবং এই ধরনের যে ইলাস্টিক এয়ার স্যাক এদেরকে বলা হচ্ছে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইকে কি বলা হয়? ফাংশনাল ইউনিট অফ দ্য লাংস, মানে লাংসের যে একক, ক্ষুদ্রতম একক, সেটা হচ্ছে অ্যালভিওলাই। এবং এগুলো কিসের মতো দেখতে হয়? বাঞ্চ অফ গ্রেপস, মানে আঙুরের থোকার মতো দেখতে হয়। ক্যারিনা অফ ট্রাকিয়া। In anatomy, the carina is a ridge of cartilage in the trachea that occurs between the division of the two main bronchi. তাহলে দুটো মেন ব্রঙ্কাইয়ের যে ডিভিশনটা, ট্রাকিয়া যে জায়গাতে দুটো মেন ব্রঙ্কাইয়ের ডিভিশন হয়ে গেছে, সেই জায়গাতে যে কার্টিলেজ দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্যারিনা। দেখো ছবিতে দেখলে তোমরা আরও স্পষ্ট বুঝতে পারবে যে যে জায়গাটায় বাইফাক্ট হয়ে গেছে সেই জায়গাটাতে কিন্তু ক্যারিনা লেবেল করা আছে। দ্য ক্যারিনা অকার্স অ্যাট দ্য লোয়ার এন্ড অফ দ্য ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়ার একদম লোয়ার এন্ডে ক্যারিনা কিন্তু থাকছে, ইউজুয়ালি অ্যাট দ্য লেভেল অফ 4th and 5th thoracic vertebra। তাহলে কোন জায়গাতে থাকছে? 4th or to 5th thoracic vertebraতে থাকছে। দিস ইজ ইন লাইন উইথ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল, বাট দ্য ক্যারিনা মে রেজ অর ডিসেন্ড আপ টু 2 vertebra higher and lower with breathing। তাহলে কি বলছে? এই ক্যারিনা কিন্তু কিসের সাথে, মানে স্টার্নাল অ্যাঙ্গেলের সাথে লাইন, একই লাইনে থাকছে, কিন্তু ক্যারিনা একটু ওপর নিচ করতে পারে কিসের সাথে? ব্রিদিংয়ের সাথে। আমরা যখন ব্রিদিং নেব এবং ছাড়, মানে যখন মানে ব্রিদিং যেটা হচ্ছে, ইনহেলেশন এবং এক্সহেলেশন যেটা হচ্ছে, সেই সময়তে কিন্তু আপ ডাউন করতে পারে। এবং কতটা আপ ডাউন করতে পারে? দুটো ভার্টিব্রা আপ ডাউন কিন্তু এটা করতে পারে ব্রিদিংয়ের সাথে সাথে। দ্য ক্যারিনা লাইজ টু দ্য লেফট অফ দ্য মিড লাইন অ্যান্ড রানস অ্যান্টিরিয়র পোস্টেরিয়রলি ফ্রন্ট টু ব্যাক। তাহলে ক্যারিনাটা থাকছে কোন জায়গায়? একটু লেফট সাইডে, মিড থেকে একটু লেফট সাইডে থাকছে, এবং অ্যান্টিরিয়র পস্টেরিয়রলি মানে সামনে থেকে পেছনের দিকে যাচ্ছে। ভাগটা যে হচ্ছে সামনে থেকে একটু স্লাইডলি পেছনের দিকে এটা চলে যাচ্ছে। The bronchial arteries supply the carina and the rest of the
লোয়ার ট্রাকিয়া। তাহলে কোন আর্টারি সাপ্লাই দিচ্ছে? সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারিজ। The carina is around the area posterior to where the aortic arch crosses to the left of the trachea. তাহলে কি বলছে? ক্যারিনার ঠিক পেছনে অ্যাওর্টিক আর্চ থাকছে, যেটা ক্রস করছে ট্রাকিয়াকে লেফট সাইডে। খুব ভালো করে বুঝে নাও যে তাহলে ক্যারিনার ঠিক পেছনের দিকে কি হচ্ছে? অ্যাওর্টিক আর্চ থাকছে। এই অ্যাওর্টিক আর্চটা ট্রাকিয়ার লেফট সাইডে ক্রস করছে, আর অ্যাজাইগাস ভেন ক্রস করছে রাইট সাইড টু দ্য ট্রাকিয়া অ্যাবাভ দ্য ক্যারিনা। মানে অ্যাজাইগাস ভেনটা হচ্ছে ক্যারিনার ঠিক ওপরে ট্রাকিয়াকে রাইট সাইডে ক্রস করছে। The branching airways of the lower tract are often described as the respiratory tree or tracheobronchial tree. তাহলে এই যে ব্রঙ্কিয়াল যে এয়ারওয়ে যে ব্রাঞ্চিং সিস্টেমটা, এই যে ব্রাঞ্চিং হয়ে হয়ে আসছে এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টটা গঠন করছে, এই জায়গাটাতে যে একটা নামে যেটা চেনা যায় সেটা হচ্ছে গিয়ে রেসপিরেটরি ট্রি বলা হয় এটাকে। এই যে ব্রাঞ্চ হয়ে হয়ে আসছে এটাকে রেসপিরেটরি ট্রি বলা হচ্ছে, এবং ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিও বলা হয়ে থাকে। দ্য ট্রাকিয়া and the bronchi as well as the larger bronchioles bring air to the respiratory bronchioles, alveolar duct and alveoli where gas exchange takes place. তাহলে এই ট্রাকিয়া, ব্রঙ্কাই এবং এরকমভাবে লার্জ ব্রঙ্কিওলসগুলোর থ্রু দিয়ে এয়ার চলে আসছে রেসপিরেটরি ব্রঙ্কিওলসের মধ্যে, তারপরে চলে আসছে অ্যালভিওলার ডাক্টের মধ্যে, এবং একদম শেষে অ্যালভিওলার মধ্যে এসে পৌঁছাচ্ছে যেখানে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে। এবং ব্রঙ্কিওলস আর ডিফাইন্ড অ্যাজ দ্য স্মল এয়ারওয়েজ, মানে ব্রঙ্কিওলসকে বলা হয় সব থেকে ছোট এয়ারওয়ে, ল্যাকিং এনি কার্টিলেজিনিয়াস সাপোর্ট, যার কোনো কার্টিলেজিনিয়াস সাপোর্ট থাকছে না। কার্টিলেজিনিয়াস যে সাপোর্ট সেটা থাকছে না, এরকম সব থেকে স্মল এয়ারওয়ে হচ্ছে ব্রঙ্কিওলস। এরপরে দেখো মেন স্টেম ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস, এগুলো সম্বন্ধে কি কি বলা আছে। দ্য ফার্স্ট ব্রঙ্কাই টু ব্রাঞ্চ ফ্রম দ্য ট্রাকিয়া আর দ্য রাইট অ্যান্ড লেফট মেন ব্রঙ্কাই। তাহলে আমরা এটা আগেই পড়লাম যে ট্রাকিয়া থেকে মেন যে ব্রাঞ্চ হয়ে আসছে দুটো ভাগে ভাগ হচ্ছে, সেটা হচ্ছে রাইট আর লেফট মেন ব্রঙ্কাই। সেকেন্ড অনলি ইন ডায়ামিটার টু দ্য ট্রাকিয়া, দিস ব্রঙ্কাই এন্টার দ্য লাংস at each hilum where they branch into narrower secondary bronchi known as lobar bronchi, and this branch into narrower tertiary bronchi known as segmental bronchi. তাহলে মনে রাখতে হবে ট্রাকিয়া যে মেন দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায় সেটাকে প্রাইমারি ব্রঙ্কাই বলা হয়, এবং প্রাইমারি ব্রঙ্কাই যখন আরও বিভিন্ন লোবগুলোতে যখন বিভিন্ন ভাগে ভাগ হয়ে ঢুকছে তখন সেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাই বা লোবার ব্রঙ্কাই, এবং সেই লোবার ব্রঙ্কাই যখন বিভিন্ন সেগমেন্টে আরও শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাই অর টার্সিয়ারি ব্রঙ্কাই। Further division of the segmental bronchi are known as 4th order, 5th order and 6th order segmental bronchi or group together as subsegmental bronchi. তাহলে আরও যখন পর আরও তিনবার ডিভিশন হচ্ছে। ফার্স্টে এই যে টার্সিয়ারি ব্রঙ্কাই সেটা আরও বিভিন্ন শাখা প্রশাখায় ভেঙে গেল, সেটাকে 4th অর্ডার বলছে। আরেকবার যে বিভিন্ন শাখা প্রশাখায় ভেঙে গেল সেটাকে বলছে 5th অর্ডার, এবং তারপরে যখন আরেকবার বিভিন্ন শাখা প্রশাখায় ভেঙে যাচ্ছে সেটাকে 6th অর্ডার সেগমেন্টাল ব্রঙ্কাই বলা হচ্ছে। এগুলোকে একসাথে সাব সেগমেন্টাল ব্রঙ্কাই বলা হয়। এরপরে দেখো টার্মিনাল ব্রঙ্কিওলস কাকে বলছে। দ্য টার্মিনাল ব্রঙ্কিওলস আর দ্য মোস্ট ডিস্টাল সেগমেন্ট অফ দ্য কন্ডাক্টিং জোন। তাহলে কন্ডাক্টিং জোনে সব থেকে দূরবর্তী এলাকা হচ্ছে গিয়ে এই টার্মিনাল ব্রঙ্কিওলস। দে ব্রাঞ্চ অফ দ্য লেসার ব্রঙ্কিওলস, মানে এগুলো কিন্তু যে ব্রাঞ্চ হচ্ছে অনেক কম ব্রঙ্কিওলসে এগুলো বিভক্ত হচ্ছে। Each of the terminal bronchioles divide to form respiratory bronchioles which contain a small number of alveoli. তাহলে টার্মিনাল ব্রঙ্কিওলস, প্রত্যেকটা টার্মিনাল ব্রঙ্কিওলস
ভাগ হয় এবং ভাগ হয়ে কি সৃষ্টি করে? রেসপিরেটরি ব্রঙ্কিওলস, যেটা মধ্যে কি থাকছে? প্রচুর সংখ্যায় অ্যালভিওলাই থাকছে। টার্মিনাল ব্রঙ্কিওলস আর লাইন্ড উইথ সিম্পল সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াম কন্টেইনিং ক্লাব সেলস। তাহলে টার্মিনাল ব্রঙ্কিওলস যেগুলো, সেগুলোতে কি করছে? যে লাইনিংটা থাকছে, টার্মিনাল ব্রঙ্কিওলসের যে লাইনিং থাকছে সেটার মধ্যে কোন ধরনের এপিথেলিয়াম থাকছে? সিম্পল সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াম থাকছে। এবং এই এপিথেলিয়ামগুলোর মধ্যে কী ধরনের সেল থাকছে? ক্লাব সেল থাকছে। দেখো ক্লাব সেল দেখানো রয়েছে যে ক্লাব সেল আর নন সিলিয়েটেড রাউন্ডেড প্রোটিন সিক্রেটিং সেল, মানে ক্লাব সেল এর মধ্যে সিলিয়া থাকছে না এবং রাউন্ড হচ্ছে এবং প্রোটিন সিক্রেটিং সেল, মানে প্রোটিন সিক্রেট করছে। These secretion are a non-sticky proteinous compound to maintain the airway in the smallest bronchioles। তাহলে এই সিক্রেশনটা কি হচ্ছে? নন স্টিকি হচ্ছে, যে কারণে এয়ারওয়েগুলো কিন্তু নিজেদের মধ্যে স্টিক করে যাচ্ছে না এবং এই যে স্মলার যতই ছোট ব্রঙ্কিওল হোক না কেন সেটা কিন্তু নিজেদের যে মানে স্টিকি হয়ে যাচ্ছে না, একে অপরের সাথে লেগে যাচ্ছে না, এটা কিন্তু এয়ারওয়েটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে। দ্য সিক্রেশন কল পালমোনারি সারফেক্টেন্ট reduces surface tension, allowing the bronchioles to expand during inspiration and keeping the bronchioles from collapsing during expiration। তাহলে এই সিক্রেশনটা, এই যে ক্লাব সেল থেকে নন স্টিকি যে সিক্রেশনটা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? পালমোনারি সারফেক্টেন্ট। এবং এই পালমোনারি সারফেক্টেন্ট কি করে? সারফেস টেনশন কমিয়ে দেয়, যার জন্য এই যে ছোট ছোট ব্রঙ্কিওলগুলো ইন্সপিরেশনের সময়তে এক্সপ্যান্ড করতে পারে এবং তার মধ্যে থেকে মানে এয়ার যাতায়াত করতে পারে, তার মধ্যে এয়ারওয়েটা ব্লক হয়ে যায় না, এয়ারওয়েটা স্টিক হয়ে যায় না, সেটা কিন্তু খোলা থাকে, তার মধ্যে দিয়ে এয়ার যাতায়াত করতে পারে। Club cell are a stem cell of the respiratory system and also produce enzyme that detoxifies substances dissolved in the respiratory fluid। তাহলে ক্লাব সেল হলো এক ধরনের স্টেম সেল, রেসপিরেটরি সিস্টেমের এক ধরনের স্টেম সেল, যেগুলো কি করছে? প্রডিউস করছে, এনজাইম প্রডিউস করছে, যেটা রেসপিরেটরি ফ্লুইডের মধ্যে যে সাবস্টেন্সগুলো ডিজলভ থাকছে সেটাকে ডিটক্সিফাই করছে, মানে টক্সিন ফ্রি করছে। অ্যালভিওলার ডাক্ট আর সাইড ব্রাঞ্চেস অফ দ্য রেসপিরেটরি ব্রঙ্কিওলস। তাহলে অ্যালভিওলার ডাক্ট কোথা থেকে বেরোচ্ছে? এই রেসপিরেটরি ব্রঙ্কিওলের সাইড থেকে কিন্তু এগুলো বেরোচ্ছে। এবং রেসপিরেটরি ব্রঙ্কিওলস আর লাইন্ড উইথ সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এটা মাথায় রাখতে হবে যে রেসপিরেটরি ব্রঙ্কিওলসগুলো কিন্তু এই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম দিয়ে লাইন করা থাকছে, along with some non-ciliated cell called club cell। এবং তার মধ্যে কিছু কিছু ক্লাব সেল থাকছে যেগুলো নন সিলিয়েটেড। Pulmonary alveolus. The pulmonary alveolus, also known as an air sac or air space in one of millions of hollow distensible cup-shaped cavity in the lungs where oxygen is exchanged for carbon dioxide। তাহলে পালমোনারি অ্যালভিওলাই কি জিনিসটা? এগুলো হচ্ছে এয়ার স্যাক বা এয়ার স্পেস, যার মধ্যে কাপ শেপেড ক্যাভিটি থাকছে, যেটা অ্যাকচুয়ালি হলো, মানে ফাঁকা জায়গা, যার মধ্যে এয়ার ঢোকে এবং এয়ার বেরোয়। এবং যখন এয়ার ঢোকে তখন কি হয়? অক্সিজেনযুক্ত এয়ার যখন ঢুকছে তখন অক্সিজেনটা ব্লাডের মধ্যে চলে যাচ্ছে এবং তার চারদিকে যেহেতু ব্লাডের সার্কুলেশন রয়েছে সেই জন্য ব্লাডের মধ্যে অক্সিজেন চলে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড সেই ব্লাড থেকে চলে আসছে সেই অ্যালভিওলার যে এয়ার স্পেসটা সেই জায়গার মধ্যে। মনে রাখতে হবে এই পালমোনারি অ্যালভিওলাস এর প্লুরাল ফর্ম কিন্তু অ্যালভিওলাই, এবং অ্যালভিওলাই কথাটার মানে কি? লিটল ক্যাভিটি, মানে ছোট ছোট ক্যাভিটি। Alveoli make up the functional tissue of the lungs known as the lung parenchyma, which takes up 90% of the total lung volume। তাহলে অ্যালভিওলাই কতটা পার্সেন্টেজ কভার করছে? 90%। টোটাল লাং ভলিউমের 90% কভার করছে। এবং এই অ্যালভিওলাই হচ্ছে গিয়ে লাংয়ের ফাংশনাল টিস্যু, যেটাকে লাং প্যারেনকাইমা বলা হয়।
Alveoli are first located in the respiratory bronchioles that mark the beginning of the respiratory zone. তাহলে মনে রাখতে হবে যে অ্যালভিওলাই ফার্স্ট কোন জায়গাটায় দেখা যাচ্ছে, রেসপিরেটরি ব্রঙ্কিওলসের মধ্যে দেখা যাচ্ছে, এবং অ্যাকচুয়ালি মধ্যে নয়, মানে রেসপিরেটরি ব্রঙ্কিওলস আমরা যে জায়গাটাকে বলছি সেখানে অ্যালভিওলাই দেখা যাচ্ছে, যেটা কি মার্ক করছে যে সেটা হচ্ছে রেসপিরেটরি জোনের শুরু। They are located in these bronchioles, line the walls of the alveolar ducts and are more numerous in the blind-ended alveolar sac. তাহলে অ্যালভিওলারগুলো এই রেসপিরেটরি ব্রঙ্কিওলসের মধ্যেই থাকছে এবং লাইন দ্য ওয়ালস অফ দ্য অ্যালভিওলার ডাক্ট, মানে এই অ্যালভিওলার ডাক্টের যে ওয়াল সেটার লাইনিং হিসেবে কাজ করছে। এবং এর মধ্যে ব্লাইন্ড এন্ডেড অ্যালভিওলার স্যাক থাকছে কেন বলছে, কারণ কি এই অ্যালভিওলার স্যাকগুলো কিন্তু ওখানেই শেষ হয়ে যায়, এরপরে এয়ার আবার আরও ভেতরে কোথাও যেতে পারে না, সেখান থেকে আবার ফিরে যেতে হয়, সেই জন্য ব্লাইন্ড এন্ডেড অ্যালভিওলার স্যাক বলা হচ্ছে। The acini are the basic unit of the respiration, with gas exchange taking place in all the alveoli present. The alveolar membrane is the gas exchange surface surrounded by a network of capillaries. তাহলে কি বলছে, অ্যাসিনি হচ্ছে গিয়ে রেসপিরেশনের বেসিক ইউনিট, যেখানে গ্যাস এক্সচেঞ্জ করা সম্ভব হচ্ছে অ্যালভিওলারের মধ্যে, এবং এই অ্যালভিওলার মেমব্রেন হচ্ছে একটা গ্যাস এক্সচেঞ্জ সারফেস, যেটা সারাউন্ড থাকছে, যেটা চারদিকে কি থাকছে, ব্লাডের ক্যাপিলারি থাকছে, মানে রক্ত জালিকাকারে চারদিকে অ্যালভিওলার এই মেমব্রেনের চারদিকে কিন্তু ঘিরে থাকছে। Across the membrane, oxygen is diffused into the capillaries and carbon dioxide releases from the capillaries into the alveoli to be breathed out. তাহলে এই মেমব্রেন জুড়ে কি হচ্ছে, অক্সিজেন ডিফিউজ হয়ে ঢুকে যাচ্ছে ক্যাপিলারির মধ্যে এবং কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে যাচ্ছে ক্যাপিলারি থেকে অ্যালভিওলাইয়ের মধ্যে, এবং সেটা নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে বেরিয়ে আসছে কার্বন ডাইঅক্সাইড। The alveoli are first located in the respiratory bronchioles as scattered out pockets extending from their lumen. তাহলে রেসপিরেটরি যে ব্রঙ্কিওল সেখানে ফার্স্ট অ্যালভিওলাই দেখা যাচ্ছে এবং সেগুলো আউট পকেটের মতো বেরিয়ে থাকে, আর কতদূর এক্সটেন্ড করে যায়, যতদূর পর্যন্ত লিউমেনটা থাকে ততদূর পর্যন্ত। দ্য রেসপিরেটরি ব্রঙ্কিওলস রান ফর considerable length and become increasingly alveolated with side branches of alveolar duct that become deeply lined with alveoli. The duct number between 2 and 11 from each bronchioles. Each duct open into 5 or 6 alveolar sacs into which cluster of alveoli open. তাহলে কি বলছে, এই অ্যালভিওলাইগুলো ফার্স্ট দেখা যাচ্ছে এই রেসপিরেটরি ব্রঙ্কিওলসের মধ্যে, যেটা আউট পকেটের মতো বাইরে বেরিয়ে থাকছে এবং লুমেনটা যতদূর থাকছে ততদূর এক্সটেন্ড করছে, এবং এই রেসপিরেটরি ব্রঙ্কিওলসগুলো এই লেন্থ অনুযায়ী কিন্তু পরপর থাকছে এবং কি করছে, আরও বেশি, মানে যত লিউমেনের ভেতরের দিকে যাচ্ছে তত বেশি অ্যালভিওলাই কিন্তু আরও বাড়তে থাকছে সংখ্যায়, এবং কি করছে, অ্যালভিওলার ডাক্টগুলো কিন্তু সাইড ব্রাঞ্চ হিসেবে বেরিয়ে যাচ্ছে এবং আরও ভেতরে কিন্তু ডিপলি লাইনিং করা থাকছে। এই ডাক্টগুলো কতগুলো নাম্বারে হতে পারে, 2 থেকে 11 এতগুলো নাম্বারে প্রত্যেকটা ব্রঙ্কিওল থেকে বেরোতে পারে, এবং প্রত্যেকটা ডাক্ট থেকে কিন্তু 5টা থেকে 6টা অ্যালভিওলার স্যাক ওপেন হতে পারে অ্যালভিওলাই হিসেবে। ইচ টার্মিনাল রেসপিরেটরি ইউনিট ইজ কল্ড অ্যান অ্যাসিনাস। তাহলে প্রত্যেকটা টার্মিনাল রেসপিরেটরি ইউনিটকে অ্যাসিনাস বলা হচ্ছে, এবং এর মধ্যে কি থাকছে, রেসপিরেটরি ব্রঙ্কিওল থাকছে, অ্যালভিওলার ডাক্ট থাকছে, অ্যালভিওলার স্যাক থাকছে এবং অ্যালভিওলাই থাকছে। তাহলে এই রেসপিরেটরি ব্রঙ্কিওলস, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক্স এবং অ্যালভিওলাই এগুলো নিয়ে গঠিত হচ্ছে এই অ্যাসিনাস।
A typical pair of human lung contain about 300 million alveoli. তাহলে 300 মিলিয়ন অ্যালভিওলাই থাকছে হিউম্যান লাংসের মধ্যে, যার টোটাল সারফেস কত 70 থেকে 80 স্কোয়ার মিটার। Each alveolus is wrapped in a fine mesh of capillaries covering about 70% of its area. মানে অ্যালভিওলার চারদিকে যে ক্যাপিলারি থাকছে, ব্লাড ক্যাপিলারি, সেটা কতটা পার্সেন্টেজ কভার করে থাকছে 70%। The diameter of an alveolus is between 200 to 500 মাইক্রোমিটার। তাহলে এই অ্যালভিওলাসের ডায়ামিটার কত হয় 200 থেকে 500 মাইক্রোমিটার। An alveolus consists of an epithelial layer of simple squamous epithelium. তাহলে অ্যালভিওলাসের চারদিকে যে এপিথেলিয়াল লেয়ারটা থাকছে সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটা থিন হয় এবং ফ্ল্যাট সেল দিয়ে তৈরি হয় এবং যার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটার চারদিকে কিন্তু এই ক্যাপিলারি তার সারাউন্ডিংয়ে থাকছে। দ্য এপিথেলিয়াল লাইনিং ইজ আ পার্ট অফ অ্যালভিওলার মেমব্রেন। তাহলে মনে রাখতে হবে অ্যালভিওলার মেমব্রেনের একটা পার্ট কিন্তু এপিথেলিয়াল লাইনিং, অলসো নোন অ্যাজ রেসপিরেটরি মেমব্রেন। এটাকে রেসপিরেটরি মেমব্রেনও বলা হয়, যেটা অ্যাকচুয়ালি গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে। মেমব্রেনের যে লেয়ারগুলো থাকছে, রেসপিরেটরি মেমব্রেনের যে লেয়ারগুলো, সেগুলো কি কি দেখে নাও। A layer of alveolar lining fluid, মানে একটা অ্যালভিওলার লাইনিং ফ্লুইড থাকছে যেটা কন্টেইন করে কি সারফেক্টেন্ট। দ্য এপিথেলিয়াল লেয়ার, মানে যেটাকে আরেক মানে এপিথেলিয়াল লেয়ার বলা হচ্ছে। অ্যান্ড দ্য বেসমেন্ট মেমব্রেন, একটা বেসমেন্ট মেমব্রেন থাকছে যেটা হচ্ছে ইন্টারকস্টাল স্পেস, কিসের মাঝখানে এপিথেলিয়াল লাইনিং এবং ক্যাপিলারি মেমব্রেনের মাঝখানে একটা এপিথেলিয়াল একটা ইন্টারস্টিশিয়াল স্পেস থাকছে। দেখো ছবিটা দেখলে ভালো করে বুঝতে পারবে। এখানে ছবিতে যে দেখানো রয়েছে যে অ্যালভিওলার এপিথেলিয়াম, ফিউজড বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তোমরা যদি অনেক বেশি না লিখে এইটুকুও লিখতে চাও তাহলেও কোনো অসুবিধা নেই। মনে রাখতে হবে ফিউজ যে বেসমেন্ট মেমব্রেন, সেটা দেখো কোন দুটো ফিউজড হয়ে যাচ্ছে, ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন এবং অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন, দুটো কিন্তু ফিউজ হয়ে এই জায়গাটা তৈরি করছে। In the alveolar wall, there are interconnecting air passages between the alveoli known as the pores of corn. মানে অ্যালভিওলার ওয়ালের মধ্যে কিছু এয়ার প্যাসেজ ইন্টারকানেক্টিং ভাবে থাকে, মানে দুটো এয়ারওয়েকে কিন্তু ইন্টারকানেক্টিং করছে এরকম কিছু পোর থাকে, তাদেরকে বলা হচ্ছে পোর অফ কর্ন। দ্য অ্যালভিওলার সেপ্টা দ্যাট সেপারেট দ্য অ্যালভিওলাই ইন দ্য alveolar sac contain some collagen fiber and elastic fiber. The septa also house the enmeshed capillary network that surround each alveolus. The elastic fiber allow the alveoli to stretch when they fill with air during inhalation. They then spring back during exhalation in order to expel the carbon dioxide rich air. তাহলে অ্যালভিওলার সেপটা যেগুলো মানে অ্যালভিওলাই দুটোকে আলাদা করছে যে পর্দাটা, সেটাকে বলছে সেপটা। তো সেটা সেপারেট করছে অ্যালভিওলাইগুলোকে অ্যালভিওলার স্যাকের মধ্যে, এবং এগুলো কি দিয়ে তৈরি হয়, কোলাজেন ফাইবার এবং ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি হয়। এবং এই সেপটার চারদিকে কিন্তু এই ক্যাপিলারি নেটওয়ার্ক থাকছে যেটা এই অ্যালভিওলাসকে চারদিক থেকে ঘিরে রাখছে, এবং এই ইলাস্টিক ফাইবারগুলো অ্যালাউ করে অ্যালভিওলাইকে যাতে এটা স্ট্রেচ হতে পারে এবং এয়ার দিয়ে ফিল হতে পারে ইনহেলেশনের সময়তে, এবং যখন এক্সহেলেশন হয় তখন যেন আবার ব্যাক করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে এয়ারটা রয়েছে সেটা যেন বেরিয়ে যেতে পারে। There are three major type of alveolar cell. তাহলে তিন ধরনের alveolar cell থাকছে। Two types of pneumocyte or pneumonocyte known as type 1 and type 2 cell found in the alveolar wall,
and a large phagocytic cell known as the alveolar macrophage that moves about in the lumens of the alveoli and in the connective tissue between them. তাহলে কি করছে, তিন ধরনের টোটাল সেল থাকছে, এক ধরনের টাইপ 1 এবং টাইপ 2 সেল যেটাকে নিউমোসাইট বলা হচ্ছে, এবং আরেক ধরনের সেল হচ্ছে ফ্যাগোসাইটিক সেল যেটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এবং এগুলো কোন জায়গায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে অ্যালভিওলার লুমেনের ভেতরে বা কানেকটিভ টিস্যুর মধ্যে। এই টাইপ 1 সেলগুলো কি করছে, টাইপ 1 সেল অলসো নোন অ্যাজ টাইপ 1 নিউমোসাইটস or type 1 alveolar cell আর squamous, thin and flat। এগুলো কী ধরনের দেখতে হয়, squamous, thin এবং ফ্ল্যাট হয় এবং ফর্ম করে অ্যালভিওলার যে স্ট্রাকচারটা সেটা ফর্ম করে। আর টাইপ 2 সেল কী করছে, টাইপ 2 সেলটাকে টাইপ 2 নিউমোসাইট বলা হচ্ছে, টাইপ 2 অ্যালভিওলার সেল বলা হচ্ছে। এটা রিলিজ করছে পালমোনারি সারফেক্টেন্ট, এই লোয়ার সারফেস টেনশন তৈরি করছে, এবং যার জন্য এটা ডিফারেন্সিয়েট হয় টাইপ 1 সেলের and can also differentiate to replace damaged type 1 cell। মানে টাইপ 1 যে সেল যেগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সেটাকে রিপ্লেস করার জন্য কিন্তু ডিফারেন্সিয়েট করতে সাহায্য করছে টাইপ 2 সেল। তাহলে টাইপ 2 সেলের মেন কাজটা হলো যে পালমোনারি সারফেক্টেন্ট রিলিজ করা, যার জন্য সারফেস টেনশন কমে যাবে এবং সেটা আরও ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে ড্যামেজ টাইপ 1 সেলগুলোকে।